হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা শুরু করেছিলাম উইকলি ও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটার আজকের দ্বিতীয় পর্ব। ঠিক আছে, জানুয়ারি মাসের সেকেন্ড উইক আজকে আমি পাবলিশ করছি। মাঝখানে আমি পাবলিশ করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তো আজকের পর থেকে পুরো কন্টিনিউ করবো আমি। ঠিক আছে, তো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি মুখস্থ করিয়ে দেবো। এখানে শুধুমাত্র আমি উত্তর বলবো না, বাকি অপশানগুলো দিয়ে আমি আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি মুখস্থ করিয়ে দেবো। তো তোমরা শুধু দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন কি বলছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওএ এর নতুন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কে হলেন? অপশান এ থমাস ব্যাচ, অপশান বি পিটি উষা, অপশান সি প্রসাদ গোপালিকা, আর অপশান ডি রঘুরাম আইয়ার। এটা কি হবে? অপশান ডি রঘুরাম আইয়ার। আচ্ছা চলো অপশানগুলো নিয়ে খেলা দেখ। থমাস ব্যাচ, ইনি কে? ইনি হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে ইন্টারন্যাশনালি, ঠিক আছে, ইন্ডিয়ান নয়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে, তার প্রেসিডেন্ট কে? তার প্রেসিডেন্ট হচ্ছে থমাস ব্যাচ। পিটি উষাকে, এই যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্টকে, নতুন প্রেসিডেন্ট কিন্তু এগুলো পরীক্ষা আসতেই পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেই, তার প্রেসিডেন্ট হচ্ছে পিটি উষা। এখানে আছে প্রসাদ গোপালিকা, ইনিকে? প্রসাদ গোপালিকা হচ্ছে ভারতবর্ষের, মানে ভারতবর্ষ বলছি, পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি, ঠিক আছে। আমি মজা করে বলেছিলাম মমতা ব্যানার্জির প্রসাদ পেয়েছে প্রসাদ গোপালিকা, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি, এটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ, ঠিক আছে, ফ্রিজিয়ান ক্যাপ, ফ্রিজিয়ান ক্যাপ। এটা হচ্ছে যে 2024 সালে যে অলিম্পিকটা হবে, তোমরা সবাই জানো ফ্রান্সে অলিম্পিক হবে, তাই না? ফ্রান্সে অলিম্পিক হবে, সামার অলিম্পিক। আমি মনে রাখার ট্রিক বলেছিলাম সামার। সামারে গরমকালে কি লাগে? ফ্যান লাগে, সেখান থেকে ফ্রান্স। ফ্রান্সে যে অলিম্পিক হবে তার যে ম্যাসকট তার নাম হচ্ছে ফ্রিজিয়ান ক্যাম্প। আর অলিম্পিক নিয়ে আরো যদি বলি, অলিম্পিক, এই যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1894 সালে, তাই না? 1894 সালে এটা মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এইসব সালগুলো। আর অলিম্পিকের যে কমিটি আছে তার হেডকোয়ার্টার কোথায়? লাউসেন, সুইজারল্যান্ড, ঠিক আছে, লাউসেন, সুইজারল্যান্ড। বোঝা গেল? নেক্সট চলো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি কে হলেন? ঠিক আছে, মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এটা যে কোনো একটা রাজ্যের সব থেকে হাইয়েস্ট পোস্ট হয় পুলিশের। তো অপশানগুলো কি বলছে? অপশান এতে হচ্ছে রশ্মি রশ্মি শুক্লা, অপশান বিতে শিবা চৌহান, অপশান সিতে সুরেখা যাদব, আর অপশান ডিতে ভাবনা কান্ত। এটা কি হবে? রশ্মি শুক্লা, ঠিক আছে, ইনি হচ্ছে সেই রশ্মি শুক্লা। তোমরা দেখতেই পাচ্ছ কাঁধে আছে একটা অশোক স্তম্ভ আর একটা সোর্ড ও ব্যাটন ক্রস আকারে আছে, মানে ডিজিপি র্যাঙ্কে এটা মানে ইন্ডিকেট করে। বাকি অপশনগুলো দেখা যাক। শিবা চৌহান, ক্যাপ্টেন শিবা চৌহান, ইনি কে ছিলেন? ইনি হচ্ছে ফার্স্ট ওম্যান অফিসার, ঠিক আছে, যাকে সিয়াচেনে পোস্টিং করা হয়। সিয়াচেন, ফার্স্ট ওম্যান আর্মি অফিসার, ঠিক আছে, মহিলা, যিনি সিয়াচেনে পোস্টিং ছিল, খুব ইম্পর্টেন্ট। সুরেখা যাদবকে, সুরেখা যাদব হচ্ছে লোকো পাইলট। লোকো পাইলট মানে তোমরা জানো যারা ট্রেন চালায়, লোকো পাইলট। ইনি হচ্ছে প্রথম লোকো পাইলট যে হচ্ছে বন্দে ভারত চালিয়েছিল, প্রথম মহিলা লোকো পাইলট অবশ্যই। বোঝা গেল? ইনি হচ্ছে প্রথম মহিলা লোকো পাইলট যে বন্দে ভারত চালিয়েছিল। নেক্সট আছে কে? ভাবনা কান্ত। এই ভাবনা কান্তকে, ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে প্রথম মহিলা যিনি হচ্ছে ফাইটার প্লেন চালিয়েছিল। ফাইটার পাইলট আমি লিখে দিই একেবারে, ঠিক আছে। তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর আমি আগেও বললাম এটা হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান ডিজিপি আছে ইনি। আর পশ্চিমবঙ্গে যদি ডিজিপি বলি তাহলে কি হয়, পশ্চিমবঙ্গেরও নতুন ডিজিপি হয়েছে, তার নাম কি? রাজীব কুমার, তোমরা সবাই জানো রাজীব কুমার। বোঝা গেল? নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন শাড়ি সম্প্রতি জিআই ট্যাগ পেল? ঠিক আছে, জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তাই না? অপশান এতে কি বলছে? টাঙ্গাইল, অপশান বিতে কোরিয়াল, অপশান সিতে গরদ, আর অপশান ডিতে অল অফ দিস। কি হবে? অপশান ডি অল অফ দিস, ঠিক আছে, এইটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটা আমি অ্যাকচুয়ালি গুগল থেকে সার্চ করে এখানে দিয়েছি। তো যাই হোক, জিআই ট্যাগ, জিআই ট্যাগ মানে কি? জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল
ইন্ডিকেশন। ঠিক আছে। আচ্ছা, যদি ভারতের মধ্যে প্রথম জিআই ট্যাগ কোনটা যদি জানতে চায় স্ট্যাটিক জিকেতে, তাহলে আমরা কি বলবো? দার্জিলিং চা। বোঝা গেল, যেটা 2004 সাল ও 5 সালে হয়েছিল। ঠিক আছে, জিআই ট্যাগ পেয়েছিল। তো এটাও একটু মাথায় রাখবে, স্ট্যাটিক জিকে হিসাবে কাজে লাগবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি? TCWI রিপোর্ট অনুসারে মহিলাদের জন্য ভারতের শ্রেষ্ঠ শহর কোনটি? অপশান এ ইন্দোর, অপশান বি চেন্নাই, অপশান সি ময়ূরভঞ্জ, আর অপশান ডি অযোধ্যা। এটা কি হবে? অপশান বি চেন্নাই। আচ্ছা, বাকি অপশানগুলো দেখা যাক। ইন্দোর, ইন্দোর সবসময় তোমরা জানো ভারতবর্ষের সব থেকে পরিষ্কার শহর, তাই না? ক্লিনেস্ট শহর, ক্লিনেস্ট সিটি, সেটা হচ্ছে ইন্দোর। ময়ূরভঞ্জে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, এখানে একটা পিঁপড়ের চাটনি পাওয়া যায়। ঠিক আছে, আমি পারলে ছবিটা অ্যাটাচ করে দেবো এখানে। একটা এক প্রকার পিঁপড়ের চাটনি পাওয়া যায়, সেটা জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, পিঁপড়ের চাটনি নাকি খেতে খুব সুন্দর। উড়িষ্যার ময়ূরভঞ্জে কোনোদিন গেলে খাবো অবশ্যই। তো দেখা যাক কি হয়। নেক্সট হচ্ছে অযোধ্যা। তোমরা জানো ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল সাধারণত কোথায় হয়? গুজরাটে হয়, তাই না? কিন্তু এবারে কোথায় হয়েছে? অযোধ্যায় হয়েছে। রাম মন্দির হয়েছে, ওই জন্যই হয়তো করেছে। বোঝা গেল। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? 4 স্টার অফ ডেস্টিনি নামক কার আত্মজীবনী সম্প্রতি প্রকাশ পেয়েছে? কি বলছে? 4 স্টার অফ ডেস্টিনি। অপশান এ VR চৌধুরী, অপশান বি মনোজ পান্ডে, অপশান সি আর হরিকুমার, অপশান ডি মনোজ মুকুন্দ নারাভানে। তাহলে এটা কার আত্মজীবনী? অপশান ডি মনোজ মুকুন্দ নারাভানে। এই হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানে। ইনি কে ছিলেন? ইনি আমাদের এক্স আর্মি চিফ, এক্স আর্মি চিফ। বোঝা গেল, এখন উনি রিটায়ার। এখন আমাদের তাহলে আর্মি চিফ কে আছে? আর্মি চিফ আছে এখন এই মুহূর্তে আমাদের মনোজ পান্ডে। ঠিক আছে, এই হচ্ছে মনোজ পান্ডে। বোঝা গেল, অপশান বিতে আছে, ইনি এই মুহূর্তে আমাদের আর্মি চিফ। আচ্ছা চলো, VR চৌধুরী, ইনি হচ্ছে VR চৌধুরী। ইনি হচ্ছে আমাদের মানে এয়ারফোর্স চিফ। বোঝা গেল। আর আর হরিকুমার যে আছে, এই হচ্ছে আর হরিকুমার, ইনি হচ্ছে আমাদের নেভি চিফ। তো আমি সবাইকেই বলে দিলাম, আর্মি চিফকে, নেভি চিফকে, আর হচ্ছে তোমার আমাদের কি বলে, আর্মি চিফ হলো, নেভি চিফ হলো, এবং তোমার এয়ারফোর্স চিফকে। বোঝা গেল। এবার তোমরা বলবে কমেন্টে সিডিএস কে আছে বর্তমানে আমাদের। ঠিক আছে, সিডিএস কে আছে এটাও কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট 6 নাম্বার কি বলছে? 2024-এ 16তম ব্রিক্সের সভাপতিত্ব করবে কোন দেশ? অপশান এ রাশিয়া, অপশান বি সাউথ আফ্রিকা, অপশান সি ইজিপ্ট, আর অপশান ডি ইথিওপিয়া। এটা কি হবে? এটা হবে অপশান এ রাশিয়া। ঠিক আছে। আচ্ছা, সাউথ আফ্রিকাতে তোমরা জানো লাস্ট বছর অর্থাৎ 2023-এ ব্রিক্স সম্মেলন ওখানে করেছে। আচ্ছা, এখানে আছে ইজিপ্ট, ইথিওপিয়া। আমি এইটাই আসছি, তার আগে বলে দিই ব্রিক্সে কারা কারা মেম্বার ছিল এতদিন পর্যন্ত। দেখো আমি মানে ছবিটা এনেছি, বুঝতে পারবে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, সবার ম্যাপ আছে। আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। এইবার কিছু নতুন দেশ এই ব্রিক্সে কিন্তু অ্যাড হচ্ছে, এবং যেগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তার মধ্যে দুটো এখানে আমি দিয়ে রেখেছি, ইজিপ্ট, ইথিওপিয়া। দেখো দুটো ই দিয়ে, আর একটা ই দিয়ে আসবে কে? সে হচ্ছে ইরান। তাহলে কে কে হলো? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সবকটা দেখো ই দিয়ে শুরু হচ্ছে। বোঝা গেল। এর সাথে কি আসবে? এর সাথে আসবে UAE, এবং তার সাথে আসবে সৌদি আরব। ঠিক আছে, এটাও SA, সৌদি আরব। তাহলে বোঝা গেল এই যে 5টা দেশ, এরা কিন্তু এই ব্রিক্সের সাথে কিন্তু এবারে এরাও কিন্তু ব্রিক্সের মেম্বার হতে চলেছে। বোঝা গেল। তো এটা অবশ্যই মনে রাখবে। আর কি মনে রাখবে? যে এবার 2024 সালে যে ব্রিক্সটা হবে তার কিন্তু এটা 16তম সম্মেলন। বোঝা গেল, ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ঘূর্ণিঝড় আলভোরা কোথায় এলো, মানে কোথায় হলো? ঘূর্ণিঝড়টার নাম কি? আলভোরা। এটা কোথায় হয়েছে? অপশান এতে বলছে ইয়ামেন, অপশান বিতে মালদ্বীপ, অপশান সিতে মাদাগাস্কার, আর অপশান ডিতে বাংলাদেশ। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে তোমার মাদাগাস্কারে। তো মাদাগাস্কার কোথায় আছে? এই আফ্রিকার যদি ম্যাপ হয়, মাদাগাস্কার আছে এখানে, এটা আফ্রিকার মধ্যেই পড়ে। এটা কিন্তু এই যে রবিবার মানে গতকাল আর কি, যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু এসছে মাদাগাস্কার কোন মহাদ্বীপের মধ্যে পড়ে, বা কোন তোমার মানে কন্টিনেন্টের মধ্যে পড়ে। তাহলে কি হচ্ছে? সেটা আফ্রিকা হচ্ছে। ঠিক আছে। তো যাই হোক,
এখানে বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। কি বলছে অপশান ইয়েতে? ইয়ামেন। ইয়ামেন একটা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল, তার নাম কি মনে আছে? মোচা। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম আগে। মালদ্বীপ, মালদ্বীপে যে মালদ্বীপ যে নামকরণটা করেছিল তার নাম কি? মিধিলি। ঠিক আছে, মিধিলি। যে মালদ্বীপ নিয়ে এখন খুব সমস্যা চলছে, মালদ্বীপের উপরে আমার একটা ভিডিও আছে, তো তোমরা সেটাও দেখতে পারো। আর নেক্সট কি? বাংলাদেশ। বাংলাদেশ একটা মানে নামকরণ করেছিল, তার নাম দিয়েছিল বিপর্যয়। বিপর্যয়, বাংলাদেশ এই ঝড়টার নামকরণ করেছিল। বোঝা গেল? তো এগুলো পরীক্ষা আসে, কোন ঝড়ের নাম কোন দেশ নামকরণ করেছিল, তো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গে এসসি এসটি ছাত্রছাত্রীদের বিনামূল্যে এন্ট্রান্স ও কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি প্রকল্প আনতে চলেছে? সোজা কথা, যারা শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা আছে তাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মানে প্রস্তুতি এবার পশ্চিমবঙ্গ সরকার দেবে। মানে পশ্চিমবঙ্গ সরকারই এবার মানে আমাদের মতো কম্পিটিটিভ ইনস্টিটিউশন খুলবে আর কি, সোজা কথা। বেকার মানে বেকারদের জন্য ফ্রিতে করবে। তো তার আগে মনে রাখা উচিত যে কম্পিটিটিভ প্রশিক্ষণ দেওয়ার আগে চাকরির ভ্যাকান্সি বের করতে হয়, তাই না? তো যাই হোক, সেই প্রকল্পের নাম কি? অপশন এতে বলছে কন্যাশ্রী, অপশন বিতে সেভ ড্রাইভ সেভ লাইফ, অপশন সিতে লক্ষ্মীর ভান্ডার, আর অপশন ডিতে যোগ্যশ্রী। তো তোমরা এটা বাকি তিনটে জানো, তো তোমরা জানো এখানে যোগ্যশ্রী ছাড়া অন্য কোনো অপশন হবে না। তো আমি বাকি তিনটে কেন এনেছি? কন্যাশ্রীটা কত সালে শুরু হয়েছিল, এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কন্যাশ্রী শুরু হয়েছিল 2013 সালে। এগুলো কিন্তু ফাটাফাট জিজ্ঞেস করে নেয়, ঠিক আছে, স্ট্যাটিক জিকে হিসাবে। মানে খুব মানে সাকসেসফুল তো এটা, মানে সায়েন্টিফিক্যালি কত সাকসেসফুল সেটা দেখার দরকার নেই, কিন্তু যেহেতু ইউএন টিউএন থেকে অনেক জায়গা থেকে রেকগনাইজ পেয়েছে, সুতরাং এগুলো খুব সাকসেসফুল হিসাবে ধরা হবে। তো 2013 সালে শুরু হয়েছিল, এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় চলে আসে। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটার উপরে 2019-এ যে সাব ইন্সপেক্টরের পরীক্ষার যে মেন পরীক্ষাটা হয়েছিল, সেখানে ডেসক্রিপটিভ লিখতে দিয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ। সুতরাং তোমাকে এগুলো জানতে হবে কত সালে শুরু হয়েছিল। 2016 সালের প্রোগ্রাম এটা, ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, প্রতি মাসে মহিলাদের 500 টাকা করে দেওয়া, এটা কত সালে? 2021 সালে। এগুলো একটু মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট প্রকল্প তো। নেক্সট কি? সম্প্রতি আন্তর্জাতিক উট উৎসব কোথায় পালন করা হলো? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি বিহার। এটা কি হবে? তোমরা উট দেখেই বুঝতে পারছো মোটামুটি, এটা রাজস্থান ছাড়া আর অন্য কোথাও হবে না, ঠিক আছে। তো রাজস্থানের কোথায় হয় তোমরা জানো এটা? রাজস্থানের বিকানির বলে একটা জায়গা আছে, ঠিক আছে, বিকানির। আচ্ছা বলে দিই, এই বিকানির জায়গাটা ভারতের সব থেকে গরম জায়গা, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞাসা করে ভারতের সব থেকে উষ্ণতম জায়গা কোনটা, তাহলে রাজস্থানের বিকানির, ঠিক আছে। তো সেখানেই কিন্তু উট উৎসবটা হয়। আচ্ছা, মধ্যপ্রদেশে একটা বিখ্যাত উৎসব হয়, তার নাম কি? খাজুরাহো। খাজুরাহো মন্দির ওখানে আছে না? খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল। বোঝা গেল? গুজরাট, গুজরাটে কি হয়? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, তাই না? যদিও এই বছর এটা কোথায় হয়েছে? অযোধ্যায় হয়েছে। আর বিহার, বিহারে কি হয়? বিহারের সোনপুরে একটা মেলা হয়, এটা এশিয়ার সব থেকে বড় পশু মেলা। বোঝা গেল? তাহলে বিহারের সোনপুরে মেলা হয়, সেটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় পশু মেলা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট 10 নম্বর কি বলছে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস দ্বারা প্রদত্ত জাতীয় পুরস্কারে কজন অর্জুন পুরস্কার পেলেন? মানে সোজা কথায় এবছর কজন অর্জুন পুরস্কার পেল? এটা কি হবে? অপশান এতে বলছে 2 জন, অপশান বিতে 24, অপশান সিতে 132, আর অপশান ডিতে 5+17+110। তো এটা কি হবে? অপশান বি 24। আচ্ছা, 2 নাম্বার এখানে লেখা আছে 2। দুইয়েতে কে? এবছর 2টো খেলরত্ন দেওয়া হয়েছিল, তাই না? কে কে? সাত্বিক ও চিরাগ। এটা মনে রাখবে, এই 2জন খেলরত্ন পেয়েছিল, সাত্বিক ও চিরাগ। 2জন ব্যাডমিন্টন খেলে, খুবই ভালো খেলে। তো ওরা হচ্ছে মানে আমাদের খেলরত্ন পুরস্কার পেয়েছিল, তো এটা মনে রাখবে। আর এর সাথে 24 জন অর্জুন পুরস্কার পেয়েছিল, তার ভিডিও আমি পুরো দিয়ে দিয়েছি, ঠিক আছে। 24 জন অর্জুন পুরস্কার পেয়েছে, তার ভিডিও তোমরা এখানে দেখবে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। 24 জনের নাম কিভাবে মনে রাখতে হবে, এবং সব থেকে বড় কথা 24 জনের নাম মনে রাখা সম্ভব নয়। তো আমরা ট্রিকের মাধ্যমে কিভাবে মনে রাখবো বা ইম্পর্টেন্ট গুলো কিভাবে মনে রাখবো, সেখানে আমি সবটা করিয়ে রেখেছি, ওটা তোমরা পাবে। আর এখানে অপশানে দেখো 132 আছে। এই 132টা কি? 2024-এ 132 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে, ঠিক আছে। 2024 সালে তাহলে কি বললাম? 132 জনকে
পদ্ম সম্মান দেওয়া হয়েছে। আর 132 হচ্ছে আমাদের HDI রিপোর্ট অনুযায়ী আমাদের র্যাঙ্ক, তাই না? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের র্যাঙ্কও হচ্ছে 132। আর এর সাথে মনে রাখবে, এই যে পদ্ম পুরস্কার 132 জনকে দেওয়া হলো, তার মধ্যে 5 জনকে দেওয়া হচ্ছে পদ্ম বিভূষণ, ঠিক আছে? 17 জনকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ, আর 110 জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী, ঠিক আছে? এর মধ্যে বাংলায় আমাদের যে রতন কাহার আছে, যে বড় লোকের বেটিলো গানটা গেয়েছিল, তাকেও কিন্তু পদ্মশ্রী দেওয়া হচ্ছে। তো তোমরা এই কম্বিনেশনটাও মনে রাখবে, শুধু 132 মনে রাখলে হবে না। 132 কিসে কিসে হচ্ছে, 5টা হচ্ছে পদ্মবিভূষণ, 17 জন হচ্ছে পদ্মভূষণ, আর 110 জন হচ্ছে পদ্মশ্রী। সব মিলিয়ে 132 জন পদ্ম সম্মান পাচ্ছে। চলো এবার নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন বিশ্বকাপ জয়ী জার্মান ও বায়ার্ন মিউনিখ প্লেয়ার সম্প্রতি প্রয়াণ ঘটলো? অপশন এতে বলছে MS স্বামীনাথন, অপশন বিতে হচ্ছে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার, অপশন সিতে রাশিদ খান, আর অপশন ডিতে সুন্দরলাল বহুগুণা। তো এটা কি হবে? অপশন বি ফ্র্যাঞ্জ ব্রেকেন, এর নাম হচ্ছে ফ্র্যাঞ্জ বেকেন বাওয়ার, ঠিক আছে? আমি জানি না প্লেয়ারটার নাম, তো উচ্চারণটা কেমন হয় আমি জানি না, তো তোমরা ফ্র্যাঞ্জ মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আর যারা ফুটবল খেলার ভক্ত তারা তো অবশ্যই নিশ্চয়ই জানবে, আমি জানি না, তাই জন্য এনার নাম কিভাবে প্রোনাউন্স করে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, বাকি অপশনগুলো এখানে দেখা যাক। অপশন এতে কি বলছে? অপশন এতে বলছে MS স্বামীনাথন, ঠিক আছে? MS স্বামীনাথন রিসেন্টলি মানে ওনার প্রয়াণ ঘটেছে। তোমরা সবাই জানো আমাদের সবুজ বিপ্লবের জনক ইনি, তাই না? শুনতে আশ্চর্য লাগে, এনার মতো একজন মানুষ চলে গেল, সারা দেশে কোনো মানে আওয়াজ উঠলো না, তাই না? যিনি আমাদের খেতে দিয়েছে অ্যাকচুয়ালি, ইনি না থাকলে আমরা এই সবুজ বিপ্লব না হলে ভারতবর্ষ খেতে পেতো কি আদৌ? তো এনার মতো মানুষ কিছুদিন আগেই চলে গেলেন, মানে কোথাও কোনো মানে মিডিয়াতেও হয়তো সারাদিন একবার দেখালো, ঠিক আছে? আর আমাদের সুশান্ত সিং রাজপুত চলে গেল, সেটা নিয়ে আজও আমাদের ট্রেন্ডিং হচ্ছে। অবশ্যই এনার মৃত্যুটাও, কোনো মৃত্যুর সাথে কোনো মৃত্যু কম্পেয়ার করা যায় না, কিন্তু ভাবো একজন লোক আমাদের খেতে দিল, যে তাকে আমরা নিয়ে কিছুই জানলাম না, ঠিক আছে? সাধারণ মানুষের নাম একবার জিজ্ঞাসা করবে MS স্বামীনাথন কে ছিলেন, অথচ সাধারণ মানুষেরই কিন্তু পেটে ভাত যাচ্ছে এনার জন্য। যাই হোক চলো, অপশন সিতে আছে এখানে দেখো রাশিদ খান। তোমরা সবাই জানো এনার রিসেন্টলি প্রয়াণ ঘটেছে, শাস্ত্রীয় সঙ্গীতের এক দিগ্গজ, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের এক দিকপাল ছিলেন ইনি, রিসেন্টলি এনারও প্রয়াণ করলেন। আর সুন্দরলাল বহুগুণা, ইনি চিপকো আন্দোলনের নেতা ছিল, এনারও গত বছর প্রয়াণ ঘটেছে। চিপকো আন্দোলন, যেটা উত্তরাখণ্ডের গারোয়াল ডিস্ট্রিক্টে হয়েছিল, তাই না? বাই দ্য ওয়ে, এখানে সুশান্ত সিং রাজপুতের নাম নিলে অনেকে দেখেছে আবার গালাগাল টালাগাল তৈরি করে দেয়। এনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু আমি শুধু এইটা বললাম যে এনার প্রতি আমাদের কতটা শ্রদ্ধা থাকা উচিত, সেটা কি আমাদের আছে? যাই হোক চলো নেক্সট 12 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে কোথাকার বিখ্যাত লাল পিঁপড়ার চাটনি সম্প্রতি GI ট্যাগ পেয়েছে? ও আচ্ছা, এটা প্রথমেই আমি অপশানে বলে দিয়েছিলাম, তো এখানে দেখো লাল পিঁপড়ার চাটনি, এই সেই লাল পিঁপড়া আর তার চাটনি। কে কে খেতে যাও কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? অপশান এতে বলছে উড়িষ্যা, অপশান বিতে পশ্চিমবঙ্গ, অপশান সিতে আসাম, আর অপশান ডিতে দিল্লি। এটা কি হবে? অপশান এ উড়িষ্যা। উড়িষ্যার কোথায় আমি আগেই বলে দিয়েছি, ময়ূরভঞ্জ, উড়িষ্যার ময়ূরভঞ্জ। বোঝা গেল, এই হচ্ছে সেই লাল পিঁপড়ের চাটনি, বিখ্যাত লাল পিঁপড়ের চাটনি। খেতে একবার হবেই, তাই না? উড়িষ্যায় পুরী টুরি গেলে খোঁজ নিতে হবে যে কোথায় ময়ূরভঞ্জ আছে। যাই হোক, এরপর চলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সেই 3.5টের নাম কি একবার রিভাইজ দিয়ে নেওয়া হোক। চলো, টাঙ্গাইল, টাঙ্গাইল, করাইকল, আর তার সাথে কি গড়দের শাড়ি। টাঙ্গাইল, করাইকল ও গড়দের শাড়ি, এই 3টে GI ট্যাগ পেয়েছে। এর সঙ্গেও মৌবন মধু বলে একটা মধু আছে, মৌবন মধু, ইনি হচ্ছে মানে ইনিও নয়, মানে এটাও হচ্ছে পশ্চিমবঙ্গের GI ট্যাগ পেয়েছে, ঠিক আছে? আসাম, এখানে অপশানে আসাম আছে। আসামের বিখ্যাত ফেস্টিভ্যাল কি? কার্বি ফেস্টিভ্যাল, আম্বুবাচির মেলা, তাই না? কামাখ্যা মন্দির, সব এগুলো আসামে আছে। নেক্সট আছে দিল্লি। দিল্লিতে কি ফেস্টিভ্যাল হয়েছে রিসেন্টলি? জিরো ওয়েস্ট ফুড ফেস্টিভ্যাল। আমি অপশান দিয়ে বারবার বলছি, অপশান দিয়ে আমি তোমাদের মনে রেখে দেবো, মানে মনে করিয়ে দেবো, ঠিক আছে? আগে যেগুলো হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই আছে, আমি অপশানে খেলে খেলে তোমাদের বারবার এটা আমি মনে করিয়ে দেবো। তোমরা শুধু দেখতে থাকো, ফলো করতে থাকো, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবও করো। নেক্সট কি বলছে? 13 নম্বর প্রশ্নটা কি বলছে? সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের DG হলেন কে?
ঠিক আছে, ইনি ডিজি হচ্ছে কোথাকার, অ্যাকোয়াজিশনের, ঠিক আছে, এটা একটু লিখে দেওয়া উচিত। ঠিক আছে, যাই হোক, তা কি হলো অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এতে বলছে অরবিন্দ পানাগাড়িয়া, অপশন বিতে এটা সুবিন হবে, সুবিন কুমার সিনহা, অপশন সিতে বলছে প্রসাদ গোপালিকা, আর অপশন ডিতে রাজীব কুমার। তো এটা কি হবে, অপশন বি সুবিন কুমার সিনহা। ঠিক আছে, তো বাকি অপশনগুলো নিয়ে খেলা যাক। অরবিন্দ পানাগাড়িয়া কোনো না কোনো পরীক্ষায় এটা তো আসবেই, ইনি হচ্ছে 16তম অর্থ কমিশন, 16তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান হলেন আমাদের অরবিন্দ পানাগাড়িয়া। ঠিক আছে, প্রসাদ গোপালিকা ইনি কি হচ্ছে, ইনি ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ সেক্রেটারি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ সেক্রেটারি হচ্ছে প্রসাদ গোপালিকা। রাজীব কুমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ডিজিপি। বুঝতে পারলে? নেক্সট 14 নম্বর প্রশ্নটা কি বলছে, সম্প্রতি নির্বাচিত ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে হলেন? অপশন এ ফেলিক্স অ্যান্টাইল সিসেকেডি, অপশন বিতে গেব্রিয়েল পারসন, অপশন সিতে ক্রিস্টোফার লোকসন, আর অপশন ডিতে ঋষি সৌনক। এটা কি হবে, এটা হবে অপশন বি গ্যাব্রিয়েল পারসন। ঠিক আছে, অপশন এতে কি আছে, ফেলিক্স অ্যান্টাইল সিসেকেডি, ইনি আগের সপ্তাহে আমি পড়েছিলাম কঙ্গোর নতুন প্রেসিডেন্ট হয়েছে, তাই না? কঙ্গো বলে যে দেশটা আছে তার নতুন নতুন প্রেসিডেন্ট কে হয়েছে, ফেলিক্স অ্যান্টাইল সিসেকেডি। বোঝা গেল? আচ্ছা, অপশন সিতে বলছে ক্রিস্টোফার লাক্সন, ইনি হচ্ছে নিউজিল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার, নিউজিল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হচ্ছে লাক্সন। ঠিক আছে, অপশন ডি হচ্ছে ঋষি সৌনক, তোমরা সবাই জানো ইনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, ইনি হচ্ছে পিএম অফ ইউকে, তাই না? ইউনাইটেড কিংডমের মানে প্রধানমন্ত্রী হয়েছে কে, ঋষি সৌনক। নেক্সট 15 নম্বর প্রশ্নটা কি বলছে, 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর 46তম অধিবেশন কোথায় আয়োজিত হবে? অপশন এ ভারত, অপশন বি রাশিয়া, অপশন সি ব্রাজিল, আর অপশন ডি ফ্রান্স। এটা কি হবে, অপশন এ ভারত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট না, এটা একদম মাথায় রাখবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 46তম অধিবেশন ভারতে হবে, এটা কিন্তু ছেলে খেলা না, এটা বড় সড়ো সংস্থা, তাই না? তো যাই হোক, বাকি অপশনগুলো দেখা যাক। রাশিয়া কি বলছে, রাশিয়া ব্রিক্সের, আমি এক্ষুনি পড়ালাম যদিও, ব্রিক্স, ব্রিক্সের 16তম অধিবেশন কোথায় হবে, রাশিয়ায় হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ব্রাজিল আছে। আচ্ছা ব্রাজিল আমাদের তোমরা সবাই জানো G20 আমাদের ইন্ডিয়াতে হয়েছে, তাই না, সম্প্রতি 2023 সালে। 2024 সালে G20 কোথায় হবে, রাশিয়ায় হবে। বোঝা গেল? আর এখানে যে ফ্রান্স, ফ্রান্স আমি এক্ষুনি বললাম কি হবে, অলিম্পিক হবে, 2024-এ অলিম্পিক হবে, 2024-এ অলিম্পিক হবে কোথায়, ফ্রান্সে। আর কি বলেছি, এই যে ফ্রান্স আছে না, এই যে ফ্রান্সের ক্যাপিটাল কি জানো, ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ঠিক আছে, এই প্যারিসই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট তার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তোমার মানে মানে সদর দপ্তর কোথায় আছে, প্যারিসে আছে। এটা এই রবিবার যে পরীক্ষা হয়েছে কেপিএসআই, সেখানেও কিন্তু এসছিল। আমি ওই জন্য কোনো সংস্থা নিলে তারা কবে স্থাপন হয়েছে, ঠিক আছে, তার নাম কি, তার হেডকোয়ার্টার কি, আমি এগুলো বলতে বলতে চাই, তার কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট সংস্থা। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়াবো না, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলো আমি বলতে বলতে যাই, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। চলো, তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর ফুল ফর্ম কি জানো? ইউএন যেখানেই আছে সেখানে ইউনাইটেড নেশন মেরে দেবে, ওইটা নিয়ে তোমাদের আলাদা করে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, ইউএন যে সমস্ত সংস্থার আগে আছে ওটা ইউনাইটেড নেশন, ব্যাস ওটা হয়ে গেল। তাহলে পড়ে রইল কি, ইএসসিও, ই ফর হচ্ছে এডুকেশনাল, এস ফর হচ্ছে সায়েন্টিফিক, সি ফর হচ্ছে কালচার অ্যান্ড কালচারাল, ও ফর হচ্ছে অর্গানাইজেশন। বোঝা গেল? তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম কি হলো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটা প্রতিষ্ঠা হয়েছিল 16ই নভেম্বর 1946 সাল। ঠিক আছে, এর মেম্বার কতজন আছে, 195 জন। এর অ্যাসোসিয়েটেড মেম্বার কতজন আছে, 8 জন। আর হেডকোয়ার্টার তো আমি আগেই বলে দিয়েছি প্যারিস। তো এগুলো একটু মনে রেখে দেবে। নেক্সট
16 নম্বর প্রশ্ন কি বলছে, নৌবাহিনীতে প্রদত্ত সর্বপ্রথম ইন্ডিজিনিয়াস মেল ড্রোন এর নাম কি? ইন্ডিজিনিয়াস মানে দেশীয়, ঠিক আছে, এটার নাম কি বলছে? অপশান এতে স্পেস এক্স, অপশান বিতে আদিত্য এল1, অপশান সিতে দৃষ্টি 10 স্টারলাইনার, আর অপশান ডি বলছে নান অফ দিস। এটা কি হবে? অপশান সি দৃষ্টি 10 স্টারলাইনার। আচ্ছা, বাকি অপশানগুলো কি বলছে? স্পেস এক্স। স্পেস এক্স তোমরা সবাই জানো ইলন মাস্কের কোম্পানি, তাই না? ইলন মাস্কের প্রাইভেট কোম্পানি স্পেস এক্স। ও কি করে? ও হচ্ছে স্পেস এজেন্সি, এটা তাই না, স্পেস এজেন্সি। তোমরা সবাই জানো বিখ্যাত বিখ্যাত কাজকর্ম করে রেখেছে। তো ইলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, আর সে তারই কোম্পানি হচ্ছে স্পেস এক্স। আদিত্য এল1 মিশনটা কি? সূর্যেতে, ঠিক আছে, ইন্ডিয়া সূর্যেতে যে মানে সূর্যের দিকে যে মানে এটা পাঠিয়েছিল, রকেট মতো যে জিনিসটা পাঠিয়েছিল, মানে একদম সব সূর্যের সব থেকে কাছ, মানে যতদূর যাওয়া যায় সূর্যের কাছে ততদূর অব্দি পাঠিয়েছিল, তার নাম কি? আদিত্য এল1। তো এটা একটা খুব সাকসেসফুল আমাদের ইন্ডিয়ার মিশন। তো এটা একটু মনে রাখবে। যদি বলে ইন্ডিয়ার সূর্য মিশনের নাম কি, ঠিক আছে, বা সান মিশনের নাম কি, তো সেটা হবে আদিত্য এল1। বুঝতে পারলে? নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, ডিপিআইটি দ্বারা 2024-এ স্টার্ট আপ সপ্তাহ কবে পালন করা হয়? ঠিক আছে। আচ্ছা, ডিপিআইটি এটা কি? ডিপিআইটি মানে হচ্ছে ডি দিয়ে ডিপার্টমেন্ট অফ প্রমোশন, আমি লিখে দিচ্ছি, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেড। ঠিক আছে, তাহলে ডিপিআইটি হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেড। ঠিক আছে, এই বলছে ডিপিআইটি দ্বারা স্টার্ট আপ সপ্তাহ কবে থেকে কবে পালন করা হলো। অপশান এ বলছে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি, অপশান বি বলছে 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি, অপশান সি বলছে 12 জানুয়ারি থেকে 24 জানুয়ারি, আর অপশান ডি বলছে 10 জানুয়ারি থেকে 25 জানুয়ারি। তো এটা কি হবে? এটা হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। এটা মনে রাখবে এই কারণে, এই স্টার্ট আপ উইক টুইক এগুলো কিন্তু আগে হতো না, এগুলো কিন্তু সম্প্রতি শুরু হয়েছে। তো সুতরাং এগুলো যেহেতু রিসেন্টলি মানে একদম এগুলো মানে সত্যি কথা বলতে এগুলো আমাদের যে রিসেন্ট সরকার, কেন্দ্রীয় সরকার, তারাই এগুলো শুরু করেছে। তো তাদের জিনিসপত্র আসতেই পারে, ঠিক আছে, নতুনভাবে শুরু হচ্ছে তো জিনিসগুলো। তো এই স্টার্ট আপ সপ্তাহের মধ্যে দেখো মাঝখানে একটা ডেট আছে, সেটা হচ্ছে 16 জানুয়ারি। এই দিনটাকে ভারতবর্ষের স্টার্ট আপ ডে বলা হয়। ঠিক আছে, স্টার্ট আপ ডে। স্টার্ট আপ মানে কি? যারা হচ্ছে নতুন কিছু খোলে। ঠিক আছে, ধরো এই যে তোমরা জানো বোটের হেডফোন কেনো, তাই না? উনি তো প্রথম নতুনভাবে খুলেছিল জিনিসটা, ছোট করে একটা কোম্পানি খুলেছিল, সেটা বিশাল বড় কোম্পানি হয়ে গেছে। তো সেটাকে মানে ওই ছোট ছোট যখন খুলতে চায় সেটাকে স্টার্ট আপ বলে। এই ধরো আমি নতুন একটা ইনস্টিটিউশন খুলেছি, বা আমার ধরো এই ইউটিউব চ্যানেল আমার নতুন চ্যানেল, এটা কিন্তু কাইন্ড অফ আমার একটা স্টার্ট আপ। এটা যদি একদিন বড় হয়ে যায় তখন বলবো যে আমারও একটা স্টার্ট আপ খুলেছিলাম, সেটা সাকসেসফুলি রান করেছে। তো এগুলোই হচ্ছে স্টার্ট আপ। তুমি ধরো একটা ব্যবসা খুলছো, তোমার ভিশন আছে যে বড় সড়ো এটা আমি কোথাও একটা জায়গায় নিয়ে যেতে পারবো, সেটাকেই বলে স্টার্ট আপ। বোঝা গেল? তো চলো বাকি ডেটগুলো নিয়ে একটু খেলা যাক। এখানে দেখো 4 জানুয়ারি আছে। 4 জানুয়ারি কি দিন হিসেবে পালন করা হয় জানো? 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল দিবস। ওয়ার্ল্ড ব্রেল দিবস। তোমরা জানো সেই ব্রেল দিবস মানে হচ্ছে যারা সেই অন্ধ থাকে না, তারা লেখে ওই ব্রেল লেখা দিয়ে। তো সেইটা হচ্ছে 4 জানুয়ারি। এখানে 9 জানুয়ারি, 9 জানুয়ারি কি জন্য বিখ্যাত? আমরা সবাই জানি গান্ধীজি ওই দিন বাড়ি এসেছিল, তাই জন্য এনআরআই দিবস বলা হয়, তাই না? 12 জানুয়ারি কি জন্য বিখ্যাত? জাতীয় যুব দিবস। 24 জানুয়ারি কি জন্য বিখ্যাত? ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে। ঠিক আছে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ঠিক আছে, আর এখানে দেখো 10ই জানুয়ারি যে 10ই জানুয়ারি কি বলা যেতে পারে? হিন্দি দিবস। আমি মুখস্থ করিয়ে দেবো বারবার বলে বলে এগুলো। 25 জানুয়ারি কি আছে? ন্যাশনাল ভোটার দিবস। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, এদের মধ্যে কে অর্জুন পুরস্কার পান? এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে 24 জন অর্জুন পুরস্কার পেয়েছে, তাই না, ট্রিকের মাধ্যমে বানিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা দেখতে পারো। চলো এখানে কি বলছে, অপশন এ তে বলছে শীতল দেবী, অপশন বি তে বলছে মিসেস পিঙ্কি, অপশন সি তে ওহিকা মুখার্জি, আর অপশন ডি তে অল অফ দিস। তাহলে কি হবে? অল অফ দিস হবে। চলো অপশনগুলো নিয়ে খেলা করি। শীতল দেবী, তোমরা এনার ছবিটা একটু দেখবে, দেখলে ভালো লাগবে। ঠিক আছে, ইনি হচ্ছে প্যারা আর্চারি, এনার হাত নেই। ঠিক আছে, প্যারা আর্চারি, কিউট মতো দেখতে মেয়েটা, প্যারা আর্চারি। দেখতে পারবে যে প্রেসিডেন্ট মানে আমাদের প্রাইম মিনিস্টার মোদিও এনার সাথে আর কি ছবি শেয়ার করেছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে, মিসেস পিঙ্কি, ইনি কি খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে লন বল।
লন বল, এই টাইপের জিনিসগুলো না পরীক্ষায় বেশি আছে। লন বলস এই টাইপের খেলাগুলো তো আনপ্রেডিক্টেবল, মানে এগুলো মানুষ খুব একটা দেখেও না, তাই জন্য এইগুলোই পরীক্ষায় বেশি দেয়। আর ঐহিকা মুখার্জি সবসময় ইম্পর্টেন্ট, ইনি টিটি খেলার সাথে যুক্ত। ইনি কেন ইম্পর্টেন্ট? ইনি হচ্ছে বাঙালি, বুঝতে পারলে? ইনি বাঙালি, সুতরাং আমাদের পরীক্ষায় তো আসতেই পারে। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 9th এশিয়ান উইন্টার গেমস নিয়ে কোন তথ্যটি ভুল? আমরা সবাই জানি 2025 সালে 9th এশিয়ান উইন্টার গেমস হবে, তো কোন তথ্যটি ভুল দেখা যাক। বলছে এটি চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হবে, একদম ঠিক আছে। নেক্সট কি বলছে? এনার ম্যাসকট, মানে এই খেলার ম্যাসকট কি? বিনবিন ও নিনি নামে দুই কিউট সাইবেরিয়ান টাইগার পেয়ার, সত্যি সেগুলো কিউট, দেখে নেবে, এটা একদম ঠিক আছে। নেক্সট অপশন সি বলছে এর স্লোগান কি? ড্রিম অফ উইন্টার লাভ অ্যামং এশিয়া, ঠিক আছে। তো এখানে দেখো এটাও ঠিক আছে, তার মানে এখানে সবকটাই ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে এখানে কোনো কিছুই ভুল নেই, বোঝা গেল? তাহলে কি হবে উত্তর? নান অফ দিস হবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? প্রধানমন্ত্রী মোদী নাসিকে কততম জাতীয় যুব দিবস উদ্বোধন করলো? অপশান এ 27তম, অপশান বি 37তম, অপশান সি 38তম, আর অপশান ডি 16তম। এটা কি হবে? অপশান এ 27তম। আমরা সবাই জানি জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 22শে জানুয়ারি, স্বামীজির জন্মদিনে, তাই না? স্বামীজি জন্মগ্রহণ করেছিল কবে? 22শে জানুয়ারি 1863 সালে। তো সেই জন্যই ওনার জন্ম তারিখটাকেই আর কি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়, ঠিক আছে। এবছরে জাতীয় যুব দিবসের থিম কি ছিল? অ্যারাইজ, অ্যাওয়াক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। তাহলে কি বললাম? অ্যারাইজ, অ্যাওয়াক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড, এটা হচ্ছে এবছর জাতীয় যুব দিবসের থিম। আচ্ছা, এখানে 37তম আছে। 37তম এবছর কি হয়েছে? আমাদের যে ন্যাশনাল গেমস হয়, ন্যাশনাল গেমস, তার 37তম সংস্করণ এবছর হয়েছিল, যেটা গোয়াতে হয়েছিল, যার তোমার মানে ছিল আর কি, মানে ম্যাসকট ছিল মোগা, তাই না? 38তম সংস্করণ ন্যাশনাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। ন্যাশনাল গেমের যে 38তম সংস্করণ, সেটা কোথায় হবে? সেটা হবে ইউকে, ঠিক আছে। ইউকে মানে উত্তরাখণ্ড আর কি, বুঝতে পারলে? যাই হোক, আর 16তম এবছর আমাদের অর্থ কমিশন বসেছে, 16তম, খুব ইম্পর্টেন্ট, যেটার হেড কে হয়েছেন? অরবিন্দ পানাগাড়িয়া, তাই না? কিছুদিন আগে, মানে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম। নেক্সট 21 নম্বর প্রশ্নটা কি বলছে? সম্প্রতি ইউজিসি দ্বারা কোন নির্দেশিকা জারি হয়েছে? ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ঠিক আছে। এখানে কি বলছে? অপশান এ তে মূল্য প্রবাহ 2.0, অপশান বি তে বলছে অপারেশন জিন্দেগি, অপশান সি তে নিউ এডুকেশন পলিসি, আর অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে কি হবে এখানে? এখানে অপশান এ হবে মূল্য প্রবাহ। এটা অ্যাকচুয়ালি কি? উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে মানবিক মূল্যবোধ ও পেশাদার নীতিবোধ, সেটা জাগানোই কিন্তু এর উদ্দেশ্য, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে অপারেশন জিন্দেগি, খুব ইম্পর্টেন্ট, তার কারণ তোমরা জানো কিছুদিন আগে উত্তরাখণ্ডে কি হয়েছিল? কিছু শ্রমিক টানেলে আটকে গেছিল, তাই না? মনে আছে সে ঘটনা? কিছুদিন আগেরই ঘটনা, ঠিক আছে। বারকট, তাই না? বারকট, ওই টানেলে আটকে গেছিল, ঠিক আছে। তো সেখান থেকে যে মানে ওদেরকে তুলে আনা হয়েছিল বা উদ্ধার করা হয়েছিল, সেই যে অপারেশন, তাকেই বলা হয় অপারেশন জিন্দেগি। আর কি আছে? আর আছে নিউ এডুকেশন পলিসি 2020, ঠিক আছে। আমরা সবাই জানি এবার থেকে মাধ্যমিক থাকবে না, কেন না? নিউ এডুকেশন পলিসি লাগু হচ্ছে, এটা সারা দেশ জুড়ে আস্তে আস্তে লাগু হবে। তো এর সিস্টেমটা কি ছিল? 5-4-4-3, তাই না? 5-4-4-3, মনে রাখবে, 5-4-4-3, কোনো না কোনো পরীক্ষা আসবে এগুলো। 5-4-4-3, এই হচ্ছে নিউ এডুকেশন পলিসি সিস্টেম, ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্নটা কি বলছে? মোদি এমার্জিং আ গ্রিন ফিউচার বইটি সম্প্রতি কে লিখেছে? অপশান এ তে আছে নীরাজা চৌধুরী, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি ভূপেন্দ্র যাদব, আর অপশান ডি রচনাভিস রাওত। এটা কি হবে? এটা হবে অপশান সি ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। এই ভূপেন্দ্র যাদব অ্যাকচুয়ালি মন্ত্রী, ঠিক আছে, মিনিস্টার। কোথাকার মিনিস্টার? এটার মানে কি? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। আমাদের যে সেন্ট্রালে যে এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মিনিস্টার হচ্ছে, সে হচ্ছে কে? সে ভূপেন্দ্র যাদব, সেই মন্ত্রী কিন্তু এই বইটা লিখেছে। এইবার দেখো হচ্ছে নীরাজা চৌধুরী আছে, ইনিও একটা ইম্পর্টেন্ট বই লিখেছিল প্রধানমন্ত্রী নিয়ে, সেটা মনে আছে? হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, ঠিক আছে, এই বইটা ইনি লিখেছিলেন।
অমিতাভ ঘোষের খুব বিখ্যাত একটা বই সম্প্রতি রিলিজ হয়েছে, সেটা কি? স্মোক অ্যান্ড অ্যাশেস, ঠিক আছে। আর রচনা ভিস রাওয়াত, ঠিক আছে, টাইটেলটা দেখে নিশ্চয়ই তোমাদের চেনা চেনা লাগছে। বিপিন রাওয়াতের কথা মনে পড়ছে, তাই না? বিপিন রাওয়াতেরই কেউ হবেই নি, রচনা ভিস রাওয়াত। উনি কি লিখছে? উনি বিপিন বলে একটা বই লিখছে, বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম, ঠিক আছে। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম, এই বলে উনি একটা বই লিখছে। তো এই সব কটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এই সপ্তাহের লাস্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। 23 নম্বর প্রশ্নটা কি বলছে? সম্প্রতি অনুষ্ঠিত ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলার নাম কি? অপশান এ কুম্ভ মেলা, অপশান বি গঙ্গাসাগর মেলা, অপশান সি পুষ্কর মেলা, অপশান ডি বতুগম্বা মেলা। এটা কি হবে? অপশান বি গঙ্গাসাগর মেলা, ঠিক আছে। আমি এখানে পশ্চিমবঙ্গের মেলার নাম দিতেই পারতাম, তাতে তোমরা বলেই দিতে পারতে। এই যে গঙ্গাসাগর মেলা, ঠিক আছে, আমাদের যে সাগর দ্বীপে হয়, তাই না, কপিল মুনির আশ্রম যেখানে আছে, ওটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা, ঠিক আছে, প্রচুর মানুষ ওখানে আসে। তাহলে ভারতের সব থেকে বড় মেলা কোনটা? সেটা হচ্ছে কুম্ভ মেলা, এটা হচ্ছে বৃহত্তম। বোঝা গেল? আর ইনি হচ্ছে সেকেন্ড। চলো এরপরে কি বলছে দেখো, পুষ্কর মেলা, এটাও খুব বিখ্যাত মেলা, কিন্তু এটা কোথায় হয়? এটা হয় রাজস্থানে। রাজস্থানে ক্যামেল ফেস্টিভ্যাল, ঠিক আছে, উট ফেস্টিভ্যাল এটা, সেটা হচ্ছে পুষ্কর মেলা। আর বথুকম্বা, এটা আমার খুব ভালো লাগে। এটা কোথায় হয়? এটা হচ্ছে তেলেঙ্গানায় হয়। এটা হচ্ছে ফুলের বথুকম্বা ফেস্টিভ্যাল, এটা ঠিক আছে, এটা ফুলের ফেস্টিভ্যাল, ফুল দিয়ে খুব সুন্দরভাবে ওরা সাজায়। তো ফুলের ফেস্টিভ্যাল বথুকম্বা কোথায় হয়? তেলেঙ্গানা হয়। তো আমি এই অপশানগুলো বারবার দিচ্ছি কেন বা এখান দিয়ে মনে করাচ্ছি কেন? সেখান তার কারণ হচ্ছে যে মানে কিছুদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বারবার তোমার মাথায় ঢোকাবো, বারবার তাদের নাম বলবো, যাতে তোমার নামগুলো মাথায় অটোমেটিকলি ঢুকে যায়, ঠিক আছে। শুধু এই 23টা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমার হয়তো কতক্ষণ সময় লাগতো? প্রত্যেকটার জন্য যদি মানে 30 সেকেন্ড করেও ধরি, তাহলে আমার 12.5 মিনিট, 12 মিনিটে আমার খেলা শেষ হয়ে যেত। তো আমি সেটা করছি না। তো এগুলো করা এই কারণেই, যাতে মাথায় সবকিছু ঢুকে থাকে, বুঝতে পারলে? জাস্ট আমার ভিডিওটা সপ্তাহে একবার করে দেখতে থাকবে, আমি মুখস্থ করিয়ে দেবো। আর যখন পুরো মাস হয়ে যাবে, আমি পুরো একটা ফুল রিভিশন দিয়ে দেবো। তখন আমি আবার এত অপশানে খেলবো না। বোঝা গেল? তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। এগুলো একটু লেট করে আমি ভিডিওটা ছাড়ছি, আমার শারীরিক অসুস্থতার জন্য, আমি আগেও বলেছি। তো আমি এটা কভার করে দিয়ে আমি জানুয়ারির পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর কমেন্ট বক্সে তোমাদের মানে বক্তব্য অবশ্যই আমাকে মানে জানাবে, বুঝতে পারলে? আর ভালো লাগলে লাইক মারবে। আর যারা নতুন তারা পারলে একটু সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরে ভিডিও। স্টে টিউন এন্ড বাই।